বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে চলে এসেছি। আমরা মুখে মুখে অঙ্ক শিখব। খুবই অল্প সময়ে খুব সহজে কিভাবে অঙ্কগুলো সলভ করব তার একটা প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের প্র্যাকটিস সেট নাম্বার 2। আজকে সলভ করব বেশ কয়েকটি প্রশ্ন। তো অল্প সময়ের মধ্যে শর্ট ট্রিক্সের মধ্যে খুব সেকেন্ডের মধ্যে কিভাবে অঙ্ক করতে পারবে আজ দেখা যাক। প্র্যাকটিস সেটে কে কতগুলো অঙ্ক পাচ্ছ তোমরা কিন্তু কমেন্টের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো আজকে দেখো প্রথম প্রশ্নগুলো মন দিয়ে পড়বে এবং যেগুলো বলবো পদ্ধতিগুলো বোঝার চেষ্টা করবে। 12টি ছেলের গড় বয়স 20 বছর। এখানে আরেকটি ছেলে যোগদান করলে বয়সের গড় 1 কমে যায়। নতুন ছেলেটির বয়স কত? দেখো এটা অনেক রকম পদ্ধতিতে করা যেতে পারে। এখানে কিন্তু আমি খুবই শর্ট ট্রিক্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। খুবই অল্প সময়ের মধ্যে যদি করতে পারো তবেই কিন্তু বর্তমান প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো ক্র্যাক করতে পারবে। এক্ষেত্রে দেখো 12টি ছেলের গড় বয়স দেওয়া আছে। 12টি ছেলের গড় বয়স দেওয়া আছে, আরেকটি ছেলে যোগদান করছে। তার মানে টোটাল কতগুলো ছেলে হলো? টোটাল হয়ে গেল আমার 13টি ছেলে। 13টি ছেলের গড় বয়স 20 বছর করে ছিল, কিন্তু 13টি ছেলে আসার ফলে গড় বয়স 1 কমে যায় মানে কত বছর কমে যায়? তাহলে 13টি ছেলের গড় বয়স যদি 1 কমে যায়, 13 গুণিত 1 সমান হচ্ছে 13 বছর কমে যাচ্ছে। 13 বছর কমে যাচ্ছে কার জন্য? এই নতুন ছেলেটি আসার জন্য। নতুন ছেলেটি আসার জন্য কিন্তু 13 বছর কমে যাচ্ছে। তাহলে এই 13 বছরটা কমলো কেন? কারণ ওই যে নতুন ছেলেটির বয়স 13 বছর কম ছিল। এই 20 বছর থেকে 13 বছর কম ছিল, সেই জন্য গড় বয়সটা 13 বছর কমে গেল। গড় বয়স 1 কমে যাওয়া মানে 13 একে 13 বছর কমে যাওয়া। তাহলে কমলোটা কেন? কারণ এই যে নতুন ছেলেটি যেটা আসলো, নতুন ছেলেটি আসার ফলে গড় বয়সটা 1 কমে গেল মানে 13 বছর কমে গেল। তার মানে এই নতুন ছেলেটির বয়স হচ্ছে 20 বছরের থেকে 13 বছর কম। তাহলে এখানে আমরা যদি হিসাব করি 20 থেকে 13 বিয়োগ করলে কত বছর হচ্ছে? 7 বছর। অ্যান্সার খ, 7 বছর হয়ে যাবে রাইট অ্যান্সার। কি খুবই শর্ট নিয়মে হচ্ছে না? খুবই অল্প সময় লাগবে, সেকেন্ডের মধ্যে উড়িয়ে দিতে পারবে অঙ্কগুলো। বোঝা গেল? এরপরে নেক্সট প্রশ্নে আসার আগে আগের হোমওয়ার্কে যাই। খুবই খারাপ লাগলো কেউ করতে পারলে না, তার মানে আগের ভিডিওটা বুঝতে পারোনি। দেখো আরেকবার বুঝিয়ে দিই। এক ব্যবসায়ী লিখিত মূল্যের 15% ছাড় দেয় এবং প্রতি 15টি নিবন্ধ কেনার জন্য 2টি নিবন্ধ বিনামূল্যে দেয়। এইভাবে ব্যবসায়ী 5% লাভ করে লিখিত মূল্য ক্রয় মূল্যের উপরে কত শতাংশ বৃদ্ধি করা হয়েছিল? গতকালকে কিন্তু এই অঙ্কটা আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছিলাম। দেখো এখানে দুটো মূল্য আসবে। একটা হচ্ছে যিনি বিক্রি করছেন তিনি কিন্তু 17টি জিনিস বিক্রি করবেন। এই যে এখানে 15টা বিক্রি করছেন প্লাস 2টো ফ্রিতে দিচ্ছেন। ফ্রিতে দেওয়া মানে এই নয় যে তিনি ফ্রিতে কিনেছেন, তিনি কিন্তু টাকা দিয়ে কিনেছেন কিন্তু দিচ্ছেন ফ্রিতে। সুতরাং তিনি এই ফ্রির টাকাটাও কিন্তু ওই যাকে বিক্রি করবেন তার কাছ থেকে নেবেন। সুতরাং তিনি বিক্রি করবেন 17টা জিনিস। ঠিক আছে, বোঝা গেল? কিন্তু যিনি কিনবেন তিনি কিন্তু এই 15টা জিনিস কিনবেন, 15টা জিনিস দাম দিয়ে কিনবেন, 2টি ফ্রিতে পাবেন। তাহলে আমি যিনি কিনবেন তারটা আগে লিখছি। তিনি কিসের ওপরে কিনবেন? এই লিখিত মূল্যের উপরে, মানে মার্কেট প্রাইসের উপরে কিনবেন। তাহলে কি হবে? এমপি মার্কেট প্রাইস অফ কতগুলো মূল্য? এই 15টা জিনিস। মার্কেট প্রাইস অফ 15, কত পার্সেন্ট ছাড় দিয়ে কিনছেন? 15% ছাড় দিয়ে কিনছেন মানে 85% টাকা দিয়ে কিন্তু তিনি কিনছেন। এইটা সমান যিনি বিক্রি করছেন তার সিপি অফ কতগুলো? 17টা। মানে যিনি বিক্রি করছেন তিনি কিন্তু 17টা মূল্যই বিক্রি করছেন, আর যিনি কিনছেন তিনি কিনছেন 15টা কিন্তু 2টো ফ্রিতে পাচ্ছেন। বোঝা গেল? তাহলে সিপি অফ 17%, তিনি লাভ করছেন কত? 17টার মধ্যে লাভ করছেন 5%। এই যে এইখানে আছে 5% কিন্তু লাভ করছেন তিনি।
ঠিক আছে, 5% লাভ করছেন। এই যে 5% লাভ করছেন মানে আমি এখানে লিখে দেব 105/100, 5% লাভ। 100 টাকায় কিনে 5% লাভ করলাম, 100 টাকায় কিনে 5% লাভ করলাম। বোঝার চেষ্টা করো, তাহলে 100 টাকায় যদি 5 টাকা লাভ হয় কত টাকায় বিক্রি করব? 105 টাকায় বিক্রি করব। আর এটা সেই রকম 100 টাকায় 15 টাকা ছাড় দিলাম মানে কত টাকায় বিক্রি করব? যদি আমি 100 টাকা লিখিত মূল্য থাকে, 15% ছাড় দেওয়া মানে আমি 85 টাকায় কিন্তু বিক্রি করব জিনিসটা। এতদূর বোঝা গেল? তাহলে একদিকে লিখলাম এমপি অফ 15 × 85/100, আর একদিকে সিপি অফ 17 × 105/100। দুটোর প্রাইস কিন্তু সেম হয়ে যাবে, কারণ যিনি বিক্রি করছেন যে টাকাটায় আর যিনি কিনছেন যে টাকাটায় সেম। তাহলে এখানে কাটাকুটি করে নেব, 100 কেটে গেল, 17 5 85, 15 7 105। তাহলে এদিকে থেকে গেল 7, এদিকে থেকে গেল 5। তাহলে এখানে এমপি বাই সিপি মানে মার্কেট প্রাইস বাই কস্ট প্রাইস সমান হয়ে যাবে কত? 7/5। মানে কস্ট প্রাইস যদি 5 থাকে, মার্কেট প্রাইস থাকবে 7। কস্ট প্রাইস যদি মানে ক্রয় মূল্য যদি 5 থাকে, লিখিত মূল্য 7 থাকবে। এখানে প্রশ্নে কি চাওয়া হয়েছে? লিখিত মূল্য ক্রয় মূল্যের উপরে কত শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। তাহলে এই লিখিত মূল্যটা ক্রয় মূল্যের উপরে কত শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। এই যে তাহলে এই ক্রয় মূল্য 5টাকে আমি টেনে কত করে নিলাম? 100 করে দিলাম। তাহলে 5টাকে 100 করতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হলো? 20 দিয়ে গুণ করতে হলো। ঠিক আছে, 20 দিয়ে গুণ করতে হলো। একই রকমভাবে এই 7টার সাথে 20 গুণ করব, কত হয়ে যাবে? 140। তাহলে 100 থেকে হয়ে গেল 140, মানে কত বাড়িয়ে লেখা হয়েছে? 40% কিন্তু বাড়িয়ে লেখা হয়েছে। অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। বুঝতে পারলে ইয়েস লেখো, কমেন্টে ইয়েস লেখো যদি বুঝতে পারো। আচ্ছা, নেক্সট চলে যাই 2 নম্বর প্রশ্নে। আজকের 2 নম্বর প্রশ্নে চলে যাই। একদম ঝটাফট অঙ্ক হবে আজকে, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু অঙ্কগুলো হবে। ভালো করে বোঝার চেষ্টা করো। রবি 60টি দ্রব্য কিনলো, প্রতিটি 35 টাকা করে। রবি 60টা দ্রব্য কিনলো 35 টাকা করে, সে এগুলি প্যাকিং করতে 90 টাকা খরচ করলো। প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হলে 20% লাভ করতে পারবে? ঝটপট দেখো, যারা পারবে কিন্তু কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করো। যারা পারবে অবশ্যই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে দেখো, 60টি দ্রব্য কিনলো 35 টাকা করে এবং প্যাকিং করতে 90 টাকা খরচ করলো, টোটাল 90 টাকা। তাহলে 60টা দ্রব্যে 90 টাকা খরচ করলো প্যাকিং করতে, তাহলে একটা দ্রব্যে কত হবে? 90/60, 90/60 হবে। বোঝা গেল? 60টি দ্রব্য প্যাকিং করতে 90 টাকা খরচ হলো। একটা দ্রব্য প্যাকিং করতে কিন্তু 90/60 টাকা খরচ হবে। তাহলে কাটাকুটি করে নিলে কি হবে? 0 0 কোশ্চেনের মধ্যেই কেটে দিতে হবে। একদম পেন পেপার লাগবে না। 3 3 9, 3 2 6 সমান কত হচ্ছে? 3 2 মানে 1.5, মানে 1.5 টাকা খরচ হচ্ছে। 1.5 টাকা খরচ হচ্ছে। রামের টোটাল খরচ কত হবে একটা দ্রব্যের উপরে? রবি তাহলে টোটাল কত খরচ করছে? 35 টাকা এবং 1.5 টাকা। এই যে 35 টাকা আর 1.5 টাকা টোটাল খরচ করছে, 35 টাকা আর 1.5 টাকা। তাহলে তার একটা দ্রব্য কিনতে কত খরচ হচ্ছে? টোটাল 35 একে 36.5, মানে 36.5 টাকা তার কিনতে খরচ হচ্ছে। এখানে বলেছে কি চেয়েছে? বিক্রয় মূল্য কত হলে 20% লাভ করতে হবে, মানে 36.5 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে আমরা জানি 20% লাভ মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 120 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 120 টাকা। তার মানে 20% লাভ মানে আমরা একটা শর্টকাটভাবে করতে পারি না? এখানে কাটাকাটি যদি করে নিতে পারি, 0 0, 2 5 10, 2 5 10, 2 6 12, মানে ক্রয় মূল্য মানে সিপি সমান যদি 5 হয়, এসপি সমান হবে 6। সিপি সমান যদি 5 হয়, এসপি সমান হবে 6। কিন্তু আমাদের সিপি সমান কত দেওয়া আছে? 36.5 দেওয়া আছে। সিপি সমান কত দেওয়া আছে? 36.5 দেওয়া আছে। তাহলে 6 সমান কত?
এইটা বের করতে পারবো না ঐকিক নিয়মের মতো? ঐকিক নিয়মের মতো বের করতে পারবো না? তার মানে 5 মানে যদি 36.5 হয়, তাহলে 6 মানে কত হবে? এরকমভাবে হিসাব করতে পারবো তো? তাহলে কি হবে, 5 মানে যদি 36.5 হয়, 1 মানে হবে 36.5/5, 36.5/5, আর 6 মানে কত হবে? 5 মানে যদি 36.5 হয়, তাহলে 6 মানে কত হবে? এইখানে হিসাব করার জন্য দশমিকটা তুলে নেব, ঠিক আছে? দশমিকটা তুলে নেব, তার জন্য নিচে 10 গুণ, কালকে শিখিয়েছিলাম দশমিক তোলার জন্য নিচে 10 গুণ, তারপরে উপরটা কাটাকুটি করে নাও। 5 5 7 35, 15, 5 3 15, 73, 73 আর 6 গুণ করতে হবে, 73 গুণ 6/10। তাহলে এইটা আর একটা নতুন পেজে করে নেব, 73 গুণ 6/10। তাহলে এইটা হিসাব করলে কত হবে? 6 3 18 8, হাতে থাকে 1, 6 6 7 42, 1 43, আর নিচে 10 আছে। 10 আছে মানে দশমিক 1 ঘর বাম দিকে যাবে, 10 দিয়ে ভাগ হচ্ছে মানে দশমিক 1 ঘর বাম দিকে, মানে 43.8। তাহলে রাইট অ্যান্সার কত হয়ে যাবে? 43.8। কোন অপশানে আছে? অপশান ডি, 43.80। 8 মানে 80, 43.80, এইটা রাইট অ্যান্সার হয়ে যাবে। বোঝা যাচ্ছে? খুবই শর্ট ট্রিক্সে সোজা নিয়মে বোঝানোর চেষ্টা করছি। বুঝতে না পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্নে চলে যাবো। দেখো, নেক্সট প্রশ্নে চলে যাব। একটি 200 মিটার দীর্ঘ ট্রেন একটি সিগন্যাল পোস্ট 12 সেকেন্ডে অতিক্রম করতে পারে। কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ বের করতে বলেছে। দেখো, খুবই সোজা নিয়মে করে দেবো, খুবই সোজা নিয়মে। 200 মিটার দীর্ঘ একটা সিগন্যাল পোস্ট 12 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে 12 সেকেন্ডে অতিক্রম করছে মানে কি? 12 সেকেন্ডে যাচ্ছে 200 মিটার, 1 সেকেন্ডে কত যাবে? 12 সেকেন্ডে যদি 200 মিটার যায়, 1 সেকেন্ডে যাবে 200/12, 200/12। এইটা হচ্ছে তার গতিবেগ। 1 সেকেন্ডে কত যাবে? 200/12। এইটা হচ্ছে তার গতিবেগ, মানে 200/12 মিটার পার সেকেন্ড। তার গতিবেগ কত? 200/12 মিটার পার সেকেন্ড। তার গতিবেগ 200/12 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে তো? কিন্তু এখানে চেয়েছে কি? প্রতি ঘন্টা হিসেবে, মানে এই সেকেন্ডটাকে ঘন্টায় আমরা কনভার্ট করব। সেকেন্ডটাকে ঘন্টায়, খুবই সোজা ট্রিক্সে। দেখো, সেকেন্ডটাকে ঘন্টায় কনভার্ট করতে গেলে আমাদেরকে 18/5 দিয়ে গুণ করতে হবে। মুখস্থ করে নাও, এই জিনিসটা মুখস্থ করে নাও, একদম চটপট হবে। মিটার পার সেকেন্ড থেকে কোনো গতিবেগ বা স্পিডকে যদি আমরা কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট করতে চাই, তাহলে কিন্তু 18/5 দিয়ে গুণ করতে হবে। আবার তার উল্টো যদি কিলোমিটার পার ঘন্টাকে আমরা যদি মিটার পার ঘন্টা দিয়ে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের কিন্তু 5/18 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? কিন্তু এখানে আমরা কি করব? এখানে আমরা করার চেষ্টা করব কি, মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট করার চেষ্টা করব। সেই জন্য আমরা করেছি 200/12 মিটার পার সেকেন্ডকে 18/5 দিয়ে গুণ করেছি। গুণ করার ফলে আমরা কি পাবো? এই কিলোমিটার পার ঘন্টা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে এটা আমরা কাটাকুটি যদি করে নিই, কত হবে? কাটাকুটি করে নিলে কত হবে বলো? যদি এটা কাটাকুটি করে নিই, এটা 5 দিয়ে কাটবো, 5 4 20, 0 40। এটা 2 দিয়ে কাটবো, 4 দিয়ে কেটে দিই, 4 3 12, 4 2 40। এটা 3 6 18। তাহলে 10 আর 6 গুণ করলে কত হচ্ছে? 10 6 60। কত হচ্ছে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 60 ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই কম সময়ে একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে কিন্তু অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো, এরপরের কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, খুবই সোজা একটি প্রশ্ন। প্রত্যেকগুলা কিন্তু পরীক্ষায় আসে, WP, PSC, WBCS, রেল, এইসব অঙ্কে অ্যারিথমেটিক পার্টে কিন্তু এইসব কোশ্চেনগুলোই আসে।
এইসব কোশ্চেনগুলোই আসে, কিন্তু সময়ের অভাবে আমরা করতে পারি না। দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 7:3, ওই পাত্রে আরও 6 লিটার দুধ মেশালে ওই অনুপাত 3:1 হবে। পাত্রে জলের পরিমাণ কত লিটার? ওই বাচ্চাদের নিয়মে করলে কিন্তু এক পাতা হয়ে যাবে অঙ্কটা, বাচ্চাদের নিয়মে করলে এক পাতা হয়ে যাবে। খুবই শর্ট ট্রিক্স, দেখো বোঝার চেষ্টা করো, যে কথাগুলো বলবো কিন্তু বোঝার চেষ্টা করো। খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে কিন্তু অঙ্কগুলো আমি করে দেবো। কিভাবে করব শুধু দেখতে থাকো এবং বোঝার চেষ্টা করো। দেখো দুধ এবং জল, এইখানে লিখি দুধ আর জল। দুধ এবং জল ছিল কত? 7:3। কত? 7:3 ছিল। 6 লিটার দুধ মেশানোর ফলে 6 লিটার দুধ মেশানোর ফলে কত হলো? 3:1 হলো। কত হলো? 3:1। এইখানে একটা জিনিস দেখো, বোঝার চেষ্টা করো। আমরা মেশাচ্ছি কি? 6 লিটার দুধ মেশাচ্ছি, তাই না? শুধুমাত্র দুধ মেশাচ্ছি, এখানে কিন্তু জল মেশাচ্ছি না। তার মানে এই জলটা কিন্তু সেম থেকে যাচ্ছে, জলটা কিন্তু সেম থাকছে। এই জন্য আমরা কি করব? এই জলটাকে সমান করে নেব। এখানে আছে 3, এখানে আছে 1। তাহলে এই জলটাকে সমান করে নিতে চাইলে আমরা কি করব? শুধুমাত্র সংখ্যার খেয়াল, এখানে কোনো অঙ্ক বোঝার দরকার নেই। শুধু এই আমি যেগুলো বলছি সংখ্যাগুলোকে কিভাবে সমান করব ওইটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে দেখো 3-এর সাথে 1 গুণ করব, 1-এর সাথে 3 গুণ করব, দিলে দেখো জলগুলো সমান হয়ে যাচ্ছে, হচ্ছে না? জলগুলো সমান হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমরা যদি নতুনভাবে একটা রেশিও বের করার চেষ্টা করি, দেখো কত হচ্ছে। এর সাথে 1 গুণ করা মানে দুধের সাথেও কিন্তু 1 গুণ করতে হবে। 1 সাথে 7:3 আর দুধটা মেশানোর ফলে কি হচ্ছে? নতুন অনুপাত 3 আর 3 গুণ করলে হচ্ছে 9:3 দেখো এগুলো হয়ে যাচ্ছে, জলটা সমান হয়ে যাচ্ছে। দেখো জলটা সমান হয়ে গেছে, কিন্তু আমাদের শুধু কি বেড়েছে? দুধটা বেড়েছে। কি বেড়েছে? দুধ বেড়েছে। তার মানে আমরা এখানে কত বাড়ছে? 7 থেকে 9 হচ্ছে। 7 থেকে 9 হচ্ছে মানে 2 ইউনিট দুধ বাড়ছে। এই 2 ইউনিট সমান যে দুধটা মিশিয়েছে ওইটাই তো 2 ইউনিট। তো 2 সমান হচ্ছে এই যে 6। 2 সমান 6, কারণ এখানে বলেছে না যে 6 লিটার দুধ মেশানো হলো, এই 2 ইউনিট সমান হচ্ছে 6। তাহলে এখানে উত্তর কি চেয়েছে? জলের পরিমাণ কত লিটার পাত্রে। তাহলে জলের পরিমাণ কত লিটার? 3 লিটার, 3 ইউনিট জল আছে। কত আছে? 3 ইউনিট জল আছে। তাহলে 2 সমান যদি 6 হয়, তাহলে 3 সমান কত হবে? এইটাই অ্যান্সার। তাহলে 2 সমান যদি 6 হয়, 2 এর কত গুণ? 6টা 2-এর কত গুণ? 6টা হচ্ছে 2-এর 3 গুণ। 2-এর 3 গুণ। তাহলে 2 সমান যদি 6 হয়, 3 সমান হবে 3 গুণ 3। 3 3-এ কত হবে? 9। তাহলে এই 9টা হবে রাইট অ্যান্সার, অপশান বি। খুবই সোজা নিয়মে করার চেষ্টা করবো, শুধু সংখ্যার খেলা, এখানে সংখ্যার খেলা, ঠিক আছে? দুধ জল মিশ্রিত পাত্রে দুধ জলের অনুপাত এত থাকলে ওই পাত্রে 6 লিটার দুধ মেশালে ওই অনুপাত 3:7 হলে পাত্রে কিন্তু জলের পরিমাণ হয়ে যাবে 9 লিটার। যারা বুঝেছো ইয়েস লিখবে, যারা বুঝেছো ইয়েস লিখবে, ওকে? এরপর চলে যাই নেক্সট আরেকটা প্রশ্নে। দেখো প্রশ্নটা বোঝার চেষ্টা করো যে 35 মিটার দীর্ঘ বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের চারদিকে ঘুরে আসতে একটি বালকের কত সময় লাগবে, যার গতিবেগ 9 ঘন্টা পার কিলোমিটার, মানে ঘন্টায় 9 কিলোমিটার, তাহলে ঘন্টায় 9 কিলোমিটার আর এদিকে 35 মিটার। তার মিটার আর কিলোমিটারে তো একসাথে অঙ্ক হবে না, ইউনিটকে সেম করতে হবে, একককে সেম করতে হবে। তাহলে আগে একটা ভিডিওতে আমরা কি দেখলাম, আগের যে কোশ্চেনগুলো ছিল, একটা কোশ্চেন ছিল স্পিডের, কি দেখলাম? কিলোমিটার পার ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ডে বের করি, তাহলে কিন্তু আমাদেরকে 9 কিলোমিটার পার ঘন্টা, সেটা যদি মিটার পার সেকেন্ডে বের করি আর 5/18 দিয়ে গুণ করতে হবে। আবার মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার ঘন্টাতে বের করি, তাহলে কিন্তু 18/5 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা 9-এর সাথে 5/18 গুণ করে নিলাম। 9 দুগুণে 18, 5/2
5/2 মানে হচ্ছে 2.5 গুণ করতে পারো, কিংবা 5/2 রেখে দিলেও অসুবিধা নেই, রেখে দিলাম 5/2। ক্লিয়ার? তাহলে এইখানে আমার স্পিডটা কত হচ্ছে 5/2। 5/2 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে। 5/2 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে কত 1/5/2। তাহলে 1/5/2 মানে হচ্ছে উল্টে যাবে 2/5। 2/5 সেকেন্ডে। 2/5 সেকেন্ডে 1 মিটার যাচ্ছে 2/5 সেকেন্ডে। এতদূর বোঝা গেছে? কিন্তু যাবে 35 মিটার। 35 মিটার যাচ্ছে না, কিন্তু যাচ্ছে তার চারদিকে ঘুরছে। চারদিকে ঘুরছে মানে 35 ইন্টু 4 মানে তার পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমাটা ঘুরছে। 35 ইন্টু 4 মানে হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 ইন্টু বাহু। 4 ইন্টু বাহু মানে 4 ইন্টু বাহুর মান কত? দৈর্ঘ্য 35। 4 ইন্টু বাহু এইটা যাচ্ছে। তাহলে এইটা যাবে কত, মানে এর সাথে এটা গুণ করে দেবো। তাহলে 35 ইন্টু 4 ইন্টু 2/5। 35 ইন্টু 4 ইন্টু 2/5। এইটা সলভ করে নিলেই অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে আমরা নতুন পেজে যদি একটা দেখি, দেখো 35 ইন্টু 4 এইটা যাবে কত টাইমে, তার স্পিড কত 2/5। তাহলে কাটাকুটি করে নিই। 5 7 35 করলে 7 4 28, 28 2 56। অ্যান্সার কত হয়ে যাবে? 56 সেকেন্ড। অ্যান্সার কত হয়ে যাবে? 56 সেকেন্ড। আশা করি বোঝাতে পেরেছি। এরপর চলো, এরপর নেক্সট প্রশ্নে দেখো। নেক্সট প্রশ্নে চলে যাই। একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার। ওই ক্ষেত্রের দৈর্ঘ্যটা 15 মিটার বাড়লে ক্ষেত্রফল 150 বর্গমিটার বাড়ে। ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো আমরা একটা আয়তক্ষেত্র করে নিলাম, ঠিক আছে। তারপর 15 মিটার যদি বাড়ে, মানে দৈর্ঘ্যটা আরও যদি 15 মিটার বাড়ে, 15 মিটার মানে অল্প একটা বাড়িয়ে দিলাম, ওয়েট। দেখো প্রথমে আমাদের হচ্ছে কি, দেখো এইটা হচ্ছে 900 বর্গমিটার। কোনটা? এইটা হচ্ছে 900 বর্গমিটার, আর এটা হচ্ছে 150 বর্গমিটার। 150 বর্গমিটার বাড়ছে। আগে ক্ষেত্রফল ছিল 900 বর্গমিটার, এখন 150 বর্গমিটার বেড়েছে। এই বেড়েছে কেন? বেড়েছে কারণ এই যে দৈর্ঘ্যটা এইটা 15 মিটার বেড়েছে। এইটা 15 মিটার বেড়েছে, সেই জন্য আমাদের এটা বেড়েছে, ক্ষেত্রফলটা বেড়েছে। তাহলে এইটা যদি এই দৈর্ঘ্যটা যদি 15 মিটার হয়, তাহলে এই প্রস্থটা কত হবে? প্রস্থ সমান আমরা কি জানি? প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। এটা জানি না? প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য সমান একই রকমভাবে দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বাই প্রস্থ। দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বাই প্রস্থ, আর প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। আমরা জানি এটা আমরা জানি। এরপর দেখো প্রস্থ সমান আমরা বের করে নেব। প্রস্থ সমান হবে 150 বাই 15। 15 10 150, তার মানে এইটা হচ্ছে 10। এটা কি 10, মানে এই যে এই পার্টটা, এটা হচ্ছে 10। এটা যদি 10 হয়, এটাও হবে 10, তাই না? এইটা যদি 10 হয়, এটাও 10 হবে, সেম। তাহলে এই যে ক্ষেত্রফলটা, মানে এই যে আয়তক্ষেত্রটা, এর ক্ষেত্রফল হচ্ছে 900, প্রস্থ হচ্ছে 10। তাহলে দৈর্ঘ্য কত হবে? এইটাই চেয়েছি তো, ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই যে দৈর্ঘ্যটা, এইটা কত হবে? এটা কত হবে আমরা সেটা হিসাব করার জন্য কি করব? ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করে দেবো। তাহলে এই দৈর্ঘ্যটা সমান কত হবে? ক্ষেত্রফল বাই প্রস্থ, মানে 10, 0 0 কেটে গেলে কত হবে? অ্যান্সার 90। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 90। তাহলে 90 এখানে রাইট অ্যান্সার হয়ে যাব। চলো দেখো নেক্সট কোশ্চেন। একটি বাক্সে টাকা আধুলি সিকির অনুপাত 1:2:4। বাক্সে মোট 393 টাকা থাকলে মুদ্রা আছে কত? দেখো এই অঙ্কটা অনেকবার অনেক পরীক্ষায় এসেছে। আমি চাইবো সবাই এটি হোমওয়ার্ক করে কমেন্ট করবে। সবাই কিন্তু কমেন্ট করবে, এই প্রশ্নটার অ্যান্সার কিন্তু সবাই কমেন্ট করবে। কী হবে সঠিক উত্তর? অবশ্যই কিন্তু সবাই এই কোশ্চেনটার অ্যান্সার হোমওয়ার্ক করে কমেন্টে অ্যান্সার দেবে। স্ক্রিনশট করে রাখো,
স্ক্রিনশট করে রাখো, এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো। চলো নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 86 বছর। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, বর্তমানে পিতার বয়স কত? বর্তমানে পিতার বয়স কত? করার চেষ্টা করো সবাই, কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো এই অঙ্কটা দেখো, 10 বছর আগে পিতার বয়স ধরে নিলাম, পুত্রের বয়স ধরে নিলাম এক্স, পিতার বয়স 2x, পিতার বয়স 2x, এটা 10 বছর আগে ছিল। ঠিক আছে, 10 বছর আগে ছিল, তাহলে দুটো যোগ করলাম। 10 বছর পর, 10 বছর পর তাহলে কত হবে? পিতার বয়সও 10 বাড়বে, পুত্রের বয়সও কিন্তু 10 বাড়বে, তাই টোটাল কত বাড়লো? 20 বছর বাড়লো। এটা সমান টোটাল পিতা পুত্রের বয়স কত হলো? বর্তমানে 86 বছর হয়ে গেল। কত হয়ে গেল? 86 বছর। বোঝা গেছে? 10 বছর আগে ধরে নিলাম, 10 বছর আগে পুত্রের বয়স x বছর আর পিতার বয়স 2x বছর, যেহেতু দ্বিগুণ বলেছে। বর্তমান পিতার বয়সও 10 বছর বাড়বে আর পুত্রের বয়সও 10 বছর বাড়বে, মানে 20 বছর বাড়বে। তাহলে পুত্রের বয়স, পিতার বয়স আর এতদিন যে 10 বছর পর 10 বছর বয়স বাড়লো, মানে 20 বছর বাড়লো, যে টোটাল পিতা পুত্রের বর্তমান বয়স 86 বছর হয়ে গেল। 86 বছর হয়ে গেল। বোঝা গেল? এতদূর বোঝা গেছে? এতদূর বোঝা গেছে? এরপর দেখো, এরপর করার চেষ্টা করছি। দেখো x + 2x এইটা যোগ করলে হচ্ছে 3x, 3x সমান এই +20টা ওই দিকে চলে গেলে -20 হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে? সমান 66 হয়ে যাবে। 86 - 20 মানে 66। তাহলে x সমান কত হবে? 22। x সমান কত হচ্ছে? 22। x সমান কত হচ্ছে? 22। তাহলে বর্তমানে পিতার বয়স কত? পিতার বয়স কত? মানে দুজনের বয়সের সমষ্টি যদি 86 হয়, বয়সের সমষ্টি যদি 86 হয়, এই দেখো 86 বছর বয়সের সমষ্টি বলেছে, 86 বছর। পুত্রের বয়স যদি 22 বছর হয়, পিতার বয়স কত হবে? বিয়োগ করে দাও, 4 এখানে 6, 64 হচ্ছে কেন গো? 64 অপশানে নেই। ওহো সরি, পিতার বয়স কি এটা এক্সটা সমান কি ধরেছি? x সমান ধরেছি ওই 10 বছর আগে। 10 বছর আগে পুত্রের বয়স x ধরেছি, 10 বছর আগে পুত্রের বয়স x ধরেছি। তার মানে 10 বছর পর পুত্রের বয়স কত হবে? 10 বছর পর পুত্রের বয়স কত হবে? 22 + 10, 22 + 10 মানে হচ্ছে 32, 22 + 10 মানে হচ্ছে 32। 10 বছর আগে পুত্রের বয়স যদি 22 বছর হয়, 10 বছর পর হবে 32। তাহলে 86 থেকে 32 বিয়োগ করে দাও, 54 বছর। 54 বছর, অপশান ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? 54 বছর হবে অ্যান্সার। নেক্সট দেখো 9-এর দাগে। 9-এর দাগের প্রশ্ন খুব একটা গড়ের কোশ্চেন, খুব একটা কঠিন কোশ্চেন নয়। যারা করতে পারছো কিন্তু কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করো। এক ব্যক্তি 7 দিনে গড়ে 1500টি জিনিস বিক্রয় করে, শেষ 6 দিনে গড়ে 1506টি জিনিস বিক্রয় করে। প্রথম দিন কত জিনিস বিক্রি হয়েছিল? ওকে, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো। 6 দিন আর 1 দিন, বোঝা গেল? 6 দিন আর 1 দিন। এখানে 6 দিন, প্রথম 6 দিনে 1506টি করে জিনিস বিক্রি করছে, মানে 1 2 3 4 5 6, 6 দিনে প্রত্যেক দিন 1506টা করে জিনিস বিক্রি করছে। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি 7 দিনে 1500 টাকা করে 1500টি করে জিনিস বিক্রি করেছে, কিন্তু লাস্ট 6 দিনে 1506টা, মানে কটা জিনিস বেশি বিক্রি করলো? পার ডে 6টা করে জিনিস বেশি বিক্রি করছে, পার ডে 6টা করে জিনিস বেশি বিক্রি করছে। শেষ 6 দিনে গড়ে 1506টি জিনিস বিক্রয় করছে, মানে প্রত্যেক দিন। কিন্তু তার বিক্রি করার কথা কত ছিল? 1500 টাকা করে বিক্রি। 7 দিনে গড়ে 1500টি জিনিস বিক্রি করার কথা ছিল, কিন্তু শেষ 6 দিনে গড়ে 1506টা করে জিনিস বিক্রি করছে, মানে প্রত্যেক দিন 6টা করে বেশি জিনিস বিক্রি করছে। বুঝতে পারছো? খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। তাহলে 6 দিনে যদি 6টা করে জিনিস বিক্রি করে, 6 6 36টা জিনিস কিন্তু বেশি বিক্রি করছে, 36টা জিনিস বেশি বিক্রি করছে। কেন 36টা জিনিস বেশি বিক্রি করছে? তাহলে নিশ্চয়ই প্রথম দিনে 1500টা জিনিস বিক্রি করেনি,
প্রথম দিনে নিশ্চয়ই 1500 থেকে কম জিনিস বিক্রি করেছে, এবং যতটা কম জিনিস বিক্রি করেছে সেটা লাস্ট 6 দিনে সেই কমটাকে মেকআপ করার চেষ্টা করেছে। তাহলে 36টা বেশি বিক্রি করেছে মানে নিশ্চয়ই প্রথম দিনে 36টা কম বিক্রি করেছিল, 36টা জিনিস কম বিক্রি করেছিল, সেই কমটা শেষ 6 দিনে কিন্তু মেকআপ করার চেষ্টা করেছে। তার মানে 36টা যদি কম বিক্রি করে প্রথম দিনে, জিজ্ঞেস করেছে প্রথম দিনে কত জিনিস বিক্রি হয়েছিল, প্রথম দিনে তাহলে 1500 মাইনাস 36 সেকেন্ডের মধ্যে উত্তর হবে। তাহলে কত হয়ে যাবে? 1464। অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে। 1464টি জিনিস কিন্তু প্রথম দিনে বিক্রি হয়েছিল। কলম চালানোরই দরকার নেই। এইখানে দেখো 6 দিনে যদি 1506টি জিনিস বিক্রি করে মানে 6টা করে বেশি, 6 6 36, 1500 মাইনাস 36 করে দিলে 1464 অ্যান্সার হয়ে যাবে সেকেন্ডের মধ্যে। বাকিরা অঙ্ক কষতে থাকবে, 1500-র সাথে 7 গুণ করতে থাকবে, আবার 1500 6-এর সাথে 6 গুণ করবে, গুণ করার পরে যেগুলো হবে সেটা আবার মাইনাস করবে, তারপর উত্তর বের করবে। তখন তোমার সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে নেক্সট দুটো কোশ্চেন হয়ে যাবে, বুঝলে? একদম কম সময়ে উত্তর করতে হবে, না হলে কিন্তু কম্পিটিশনে টিকে থাকা মুশকিল বর্তমান সময়ে। ঠিক আছে, যেভাবে বোঝানোর চেষ্টা করছি বোঝার চেষ্টা করো। দোষের দাগে দেখো, একটি কাঁচের দণ্ড পরে 2:3 অনুপাতে বিভক্ত হয়ে যায়, পরে পুনরায় ছোট দণ্ডটি পরে 4:5 অনুপাতে ভাগ হয়, 3টি খণ্ডের অনুপাত কত? দেখো 3টে ভাগ হয়েছে। কটা ভাগ হয়েছে? 3টে ভাগ। লাস্টের ভাগটা 3, লাস্টের ভাগ 3। প্রথম যে এই ভাগটা আছে, অর্থাৎ প্রথম যে 2:3 অনুপাতে প্রথমটা ভাগ হয়েছিল, তো 2:3 অনুপাতে ভাগ হলো, আবার এই 2টা দুভাগে ভাগ হলো, কত? 4:5। 4:5 মানে প্রথমটা হবে 4-এর 9 আর দ্বিতীয়টা হবে 5-এর 9। আমরা শিখেছি আনুপাতিক ভাগার, 4:5 মানে হচ্ছে 4-এর 9 আর 5-এর 9। তাহলে এই 2-এর উপরে 4-এর 9 অনুপাত এই 2-এর উপরে 5-এর 9 এই অনুপাতে ভাগ হয়েছে। এতদূর বোঝা গেল? এই জিনিসটা বোঝা গেছে? এই জিনিসটা প্রথমে দুভাগে ভাগ হয়েছিল 2:3, এই 2টা আবার দুভাগে ভাগ হয়ে গেল 4-এর 9 আর 5-এর 9, মানে টোটাল 4:5 অনুপাতে ভাগ হয়েছে, মানে টোটাল যদি আমি 9 ধরে নিই, 9-এর মধ্যে একটা টুকরো 4, একটা টুকরো 5, কিন্তু অ্যাকচুয়ালি এখানে তো 9 নেই, আমাদের হয়েছিল কত? 2 হয়েছিল, 2:3 হয়েছিল। 9-এর মধ্যে যদি 4 হয় 2-এর মধ্যে কত? আর এটা 9-এর মধ্যে যদি 5 হয় 2-এর মধ্যে কত করে নিলাম। এরপর দেখো এটাকে রেশিওতে বের করার জন্য এই 9টাকে আমাদের হাঁটাতে হবে। তো 9টাকে তোলার জন্য আমরা কি করব? এর সাথেও 9 গুণ করব, এর সাথেও 9 গুণ করব, এর সাথেও 9 গুণ করব, দিলে 9টা উঠে যাবে। তাহলে এই 9 কাটা গেল, এই 9 কাটা গেল। তাহলে আমাদের পড়ে থাকলো 2 গুণিত 4, 2 গুণিত 5 আর 3 গুণিত 9। বোঝা গেছে? 3 গুণিত 9। তাহলে এটা কি হবে? 2-4-এ 8 অনুপাত 2-5-এ 10 অনুপাত 3-9-এ 27। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 8:10:27। 8:10:27 কোথায় আছে? অপশান বি, 8-10-27। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। খুবই সহজে বোঝানোর চেষ্টা করছি, বুঝলে অবশ্যই ইয়েস লিখবে। আরেকটা কোশ্চেন দেখো, হোমওয়ার্ক এটাও করে আনবে, ঠিক আছে? কমেন্টে উত্তর দেবে। সঠিক উত্তর কি হবে? প্রতি লিটার 12 টাকা দামের খাঁটি দুধ কিনে কি অনুপাতে জল মিশ্রিত করে মিশ্রিত দুধ প্রতি লিটার 10 টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে? তোমরা যারা পারবে অবশ্যই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আগের প্রশ্নের উত্তর কিন্তু বেশিগুলো পাইনি, আমি আশা রাখি যে প্রত্যেকে করার চেষ্টা করবে, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তোমাদের যত স্টাডি গ্রুপ আছে প্রত্যেকের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই প্রফিটটা পেতে পারে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে।